আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হাদিস তো নবীর বাণী আর কোরআন আল্লাহর বাণী না? কোরআনের ভিতরে অনেক কথা আছে যেগুলো নবীর কথা, পড়লে পরিষ্কার বোঝা যায় যে সেই কথাগুলো নবীর কথা। কোরআন যে আল্লাহর বাণী সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না, কারণ কোরআনের অনেকগুলো আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় না যে এটা আসলে কার কথা, জিব্রাইলের কথা নাকি মুহাম্মদের কথা নাকি আল্লাহর কথা। কিছু আয়াত আছে আল্লাহর শুনে মনে হইতেছে এটা আল্লাহর কথা, আল্লাহর কথা, আবার কিছু আয়াত আছে আহ পড়লে মনে হয় যে এটা নবীর কথা। যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, অনেকগুলো উদাহরণই দেখাতে পারবো, আমার কাছে সব রেডি করা আছে। প্রথমে আমরা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? মাহফুজ, আছে না তো? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? মাহফুজ, স্ক্রিন কি দেখা যায় কিনা? আরে মাহফুজ, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার তো কথা শোনা যাচ্ছে না। আপনি কি কিছু বলছেন? স্ক্রিন কি দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে। এইটা হচ্ছে আহ 6 নম্বর সূরার 99 নম্বর আয়াত। একটু যদি আমাদেরকে আচ্ছা না, আগে এইটা পড়েন। এটা হচ্ছে সূরা জারিয়াতের 46 থেকে 51 নম্বর আয়াত। একটু পড়েন, আমাদেরকে পড়ে শোনান। আর ইতিপূর্বে নূহের কওমকেও নিশ্চয় তারা ছিল ফাসিক কওম। 47। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি শক্তিশালী। এই কথাটা কার? এই 48। কথাটা কার কথা? আর এই আমি কথা 47 নম্বর কথাটা কার কথা? আর আমি হাতসমূহ আল্লাহর কথা। মানে আল্লাহ বলতেছে আমি, এটাই তো আল্লাহ বলতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা হ্যাঁ। একদম সরাসরি আল্লাহর কথা, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা আল্লাহর কথা নাকি? জি। আচ্ছা পড়েন, এরপরে পড়েন কি লেখা। 48। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। এটা কার কথা? এটা আল্লাহর কথা। আচ্ছা পড়েন, এরপরে পড়েন। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এটাও আল্লাহর কথা। আশা করা যায় মানে আল্লাহ কি এটা বলতে পারে যে আশা করা যায়? এটা কি আল্লাহর শানের সাথে ম্যাচ করে যে আশা করা যায়, সম্ভবত, হইতে পারে? এই কথাগুলা কি আল্লাহর মুখে থেকে বেরিতে পারে ভাই? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি 50 নম্বরটা পড়েন। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আচ্ছা এই লাইনটা কার কথা? এটা তো নবীর কথা মনে হচ্ছে, ও তার মা, পক্ষ নবীর থেকে। কথা কোরআনের ভিতরে ঢুকলো কেমনে? আমি তো তা হ্যাঁ। বুঝলাম না তো ভাই। নবীর কথা এটাতে তো হাদিসের ভিতরে যাইবো। তুই তুই তো নবীর কথা, তুই নবী কহ, তুই আল্লাহর কালামের ভিতরে তুই নবীর, তুই বেটা নিজের কথা ঢুকাই দিছিস কে? হ্যাঁ, কি কি বলেন ভাই? নবীরে তো থাপড়ানি দরকার না, তুই আল্লাহর কথার ভিতরে নিজের কথা ঢুকালি কে? দুইটা আয়াত লিখলি তুই, মাঝখানে 50 নম্বর 51 নম্বর ঢুকাই দিলি, তুই নিজের কথা পত করে ঢুকাই দিছস। আরে কোরআন তো আল্লাহর বাণী, তুই 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 নিজের কথা বললি কেন এর ভিতরে? সেটাই তো হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, এখন আমার উত্তর দেন আপনি। মানে নবী, তুই বেটা নবী, তুই তো নবীর মতো থাক, তুই আল্লাহর কথার ভিতরে তুই পাকনামি করস, তুই আল্লাহর কথার ভিতরে নিজের কথা ঢুকাস। মানে কত বড় বেয়াদব, কত বড় তোর সাহস কেমনে হইলো? আল্লাহর কালামের ভিতরে তুই নিজের কথা সান্দায় দিলি। ফাজিলের ফাজিল বেটা। আবার আমি আপনার এই রকমের ইয়াও দেখাইতে পারবো। আবার আচ্ছা, আরো দেখি দেখেন, এখানে দেখেন, সূরা ইসরার 1 নম্বর আয়াতটা পড়েন তো ভাই, এখানে কি লেখা? পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে
নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা, এই কথাটা কার কথা? এটা আল্লাহর কথা, মানে যিনি আল্লাহ নিয়ে গেছেন। কইতেছে, আল্লাহ হ্যাঁ, কইতেছে পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে, এইটা হ্যাঁ, তো আল্লাহ নিজে কইতে এটা তো আল্লাহর কথা ডেফিনেটলি না ভাই। পবিত্র মহান, মহান কি বলছে আর কি? মহান আচ্ছা, সে আপনি সত্তা। আবারও একটু ভালো করে বুঝেন এই আয়াতটা। আল্লাহ কইতাছে যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন, এই কথা কি আল্লাহ কইতে পারে? তার মানে আরো একজন আছে আল্লাহর উপরে। তাহলে তো আল্লাহর উপরে আল্লাহ আরেক, এই বলতে কথা যদি আল্লাহ কয়ে থাকে তাহলে আল্লাহর উপরে আরেকজন পবিত্র মহান সত্তা আছে যার কথা আল্লাহ কইতেছে নাকি? এটাই তো বোঝা যাচ্ছে, যদি আল্লাহর বাড়ি এটা হয় তার মানে আরো একজন আছে, তিনি তার কথাই বলছেন। তারপর আবার লেখা, নিচে লেখা, আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি আবার লাস্টে কইতেছে তিনি, মানে আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে, এই তিনি সর্বশ্রোতা সর্বদর্শী, এই কথাটা তো আমি তাহলে তো এটা আল্লাহ হইলে তো এটা কথা আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তাই না? এটা নবী বলছে, নবীর কথাই কোরআনে চলে আইছে। তাহলে এখানে আবার উপরে যে আবার কইছে আমি বরকত দিয়েছি, সেটা আবার কেটা কইছে? একটার মধ্যে তিনজনের কথা চলে আসলো। যে একই লাইনের ভিতরে তিনজনের কথা ভাই, কে কই থেকে কি কইতাছে কিছুই তো মাথায় ঢুকতেছে না ভাই। এক মানে একটা প্যারাগ্রাফ ঠিকভাবে লিখতে পারে না যে বেটায় এ কোরআন লেখা বয় আছে। তুই তো মানে এটা তো ঠিক রাখতে হয়, কে কইতাছে কথাটা সেটা তো ঠিক রাখতে হয়। যে কোনো সাহিত্য, যে কোনো মানে চিঠি পত্র এগুলো লিখতে গেলে তো এই জিনিসটা ঠিক রাখতে হয় যে আমি কোন পার্সনে লিখতেছি, তাই না? না, এখন হাদিসের কথাগুলো কি ভুল করে কোরআনে লিপিবদ্ধ হয়ে গেল নাকি? তা তো ভাই আমি কইতে পারি না ভাই, এটা তো মানে যারা এগুলা লেখছে তারা কইতে পারবো ভাই। এইখানে তো পদে পদে আমি দেখতেছি প্রবলেম, পদে পদে প্রবলেম। দেখেন এখানে বলা হইতেছে, দেখেন এটা হচ্ছে গিয়ে সূরা হুদের 1 এবং 2 নম্বর আয়াত পড়ি। অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। 2 নম্বর আয়াতে বলা আছে, আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা। আমি নবী তার আল্লাহর পক্ষ হতে। এটা তো নবীর কথা ভাই, এটা তো হাদিসের ভিতরে যাইবো, কোরআনের ভিতরে আইলো কেমনে? নবীর মুখের কথা কোরআনের ভিতরে আহে কেন? আমি তো বুঝলাম না। এখন আল্লাহর কথাটা নবী বলছে, এই জন্যই কি আসছে নাকি নবীর মাধ্যম হয়ে বলছে? তো নবীর মাধ্যমে তো তাহলে এটা আল্লাহ কইব, এমনে কইব যে আহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নবী আমার পক্ষ হতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা, এইভাবে কথাটা কইব। নিশ্চয়ই নবী আমার পক্ষ হতে, মানে আমার মানে আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এইভাবে তো কথাটা বলার কথা। নিশ্চয়ই আমি তার পক্ষ হতে এটা যখন বলবো তখন তো এটা নবীর কথা হয়ে গেল। তাই তো মনে হচ্ছে। তাহলে এটা তো কিছুই তো মানে সেন্স মেক করতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আপনার প্রশ্নের পরের পার্টে যান, প্রশ্নটার পরের পার্টটা কি শুনি। আপনার উত্তরটা পাইয়ে তো এখন বোঝা হয়ে গেছে কোরআন হাদিস মিক্স। হ্যাঁ, আবার হাদিসের ভিতরে আবার আল্লাহর কথা আছে, আমি আপনার যেটা দেখাইতে পারবো। হাদিসের ভিতরে আবার আল্লাহর কথা আছে, মানে কোনো আগা নাই মাথা নাই কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই বানায় দিচ্ছে নাকি? সেটাই, ওই যে অনেক শুনলাম না, অনেক বছর পর এটা লিপিবদ্ধ হয়েছে, এখন কোনটা কিসে দিব তখনকার হয়তো ওনারা বুঝতে পারে নাই, কোনটা কোরআনে ঢুকাইবো কোনটা হাদিসে ঢুকাইবো। নবীর জীবদ্দশাই তো কোরআন নাজিল হয়েছে না শেষ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। আর কি কিছু বলবেন মাহফুজ ভাই আপনি? না ভাই, বুঝতে পারছি আপনার। ঠিক ঠিক আছে, আছে। তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। পরের জনের কাছে চলে যাই তাহলে। আহ সুমাইয়া আক্তার মিম, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই হ্যাঁ যুক্ত বলেন। করার জন্য। আপনার কি মেয়েদের নাম নিয়ে আসছেন, এটার কি কোনো কারণ আছে? জি ভাই, কারণ বলতে মানে আগে প্রাধান্য পাইলাম আমি। আচ্ছা, ভালো এটাই চালাকি কারণ। শিখছেন ভাই, খুবই ভালো চালাকি শিখছেন, খুব চমৎকার, বলেন।
আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল যে আব্দুল্লাহ ইবনে সারাহ, আচ্ছা তিনি কি বুঝতে পারছিলেন নবীর ভণ্ডামি? হ্যাঁ, বুঝতে তো পারছিলেন বলেই মনে হয়। মানে তিনি তার উপর নাকি ওহী নাজিল হইতো, এরকম দাবি করছিলেন। হ্যাঁ, মানে এটা এরকম কি নিয়ে অনেক হাদিসে বেশ আছে? বেশ কয়েকবার আলোচনা করেছে ভাই, বেশ কয়েকবার আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনি কি ওই আলোচনাগুলো শুনেছেন? হ্যাঁ, একটা লাইভে শুনেছিলাম আপনার আলোচনা ওই বিষয়ে। তো পরে নবী কি তাকে হত্যা করেছিল বা মেরে ফেলেছিল কি? হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে শেষ মুহূর্তে ওসমান এসে বলছিল যে দুধ ভাই, আমার দুধ ভাই, এটা ছেড়ে দেন। তখন ওইটা নিয়ে এই হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা আছে, মোহাম্মদ চাচ্ছিল কেউ না কেউ উঠে মেরে ফেলুক, কিন্তু লজ্জায় বলতে পারতেছিল না। আপনি কি ওইটা আপনি একটু সংশয়.com-এ পড়েন, ওইটা নিয়ে বিস্তারিত লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সাদ, তার বর্ণনা, এটা আপনি পড়লেই দেখতে পাবেন, পড়লেই সবকিছু পেয়ে যাবেন এখানে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটু আগে যে আপনি রেফারেন্স গুলো দেখালেন, অ্যাপটা দেখলেন, কালকে আমি এক মুমিনের লাইভে যুক্ত হয়ে মানে তাদেরকে এই প্রশ্নগুলাই করছিলাম যে ভাই দেখেন কোরআনের ভিতর যে আমি তিনি ব্যাপারটা মানে বোঝা যাচ্ছে, এটা তো আমি ধরতে পারতেছি না যে আল্লাহ কখনো বলতেছে আমি, আবার কখনো বলতেছেন তিনি। মানে তারা আমাকে বুঝাইলো এগুলা নাকি আরবির মানে ভাষার অলংকার। মানে না না, এটা কোনো ভাষার অলংকার হতে পারে না। এটা যদি কোনো ভাষার অলংকার হয় তাহলে তো সেই ভাষাটা হবে, ভাষাটা কোনো সেন্স মেক করে না। ভাষা তো মানুষ ব্যবহার করে এই জন্য যে একটা বক্তব্য আরেকজন বুঝতে পারবে, তাই না? জি ভাষাটা তো ব্যবহার করা হয় এই জন্যই যে আমার কথা যেন আপনি বুঝতে পারেন। এখন আমি যদি আপনারে ধরেন, আমি আপনাকে একটা কথা যদি আপনাকে বলি, মনে করেন আপনাকে একটা উদাহরণ দেখাই, হ্যাঁ, মনে করেন আমি ভাষার অলংকার করতেছি, ভাষার অলংকার কইরা এই রকমের একটা উদ্ভট কথা আপনাকে বলবো, তাহলে আপনি দেখেন এখান থেকে কি বুঝেন, আপনি ভাষার অলংকার বুঝেন নাকি? এই জিনিসটা একটু পড়েন তো, এখানে যেটা লেখা আছে। জি, আমি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজার ঘুরে এরপর তিনি তিনি একটি বড় রুই মাছ কিনলাম। এরপর আমি তিনি শাকসবজির ওয়েট 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 তিনি একটি বড় রুই মাছ কিনলাম, এই কথাটার মানে কি ভাই? এখানে কিরকম কথাটা হয়ে যাচ্ছে, মানে আমি বাজারে আমি তো গেলাম ভাই সকাল সকাল। আমি তো ভাই ভাষার অলংকার করতেছি, আপনি বুঝেন না কেন ভাই? আমি তো ভাষার অলংকার করতেছি। পড়েন, আচ্ছা পড়েন দেখি। উম, শাকসবজির দোকানে এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন, কিন্তু সেখানে ওয়েট তিনি ওয়েট ওয়েট আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন, এই কথাটার মানে কি? কে এগুলেন? আমি যেহেতু বাজারে গেছি তো আমি এগুচ্ছি, মানে তাহলে আমাকে ধরে এগুলেন নিতে। আবার কে? এগুলেন আবার কেডা? এগুলেন বলতে তো অন্যকে বোঝাচ্ছে। ও আচ্ছা, পড়েন, এরপরে কি লেখা পড়েন। কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন না, কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না। এরপর সে হাঁটতে লাগলাম। জি ভাই, মানে অলংকার গুলা ভালোই বুঝতেছি ভাষার। দারুণ অলংকার, তাই না? খুব চমৎকার অলংকার আমি ব্যবহার করেছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, বাক্যের আগা মাথা মেরে দিছি আমি একেবারে। এটার যে মিনিং, এটার মিনিং কোনো, হ্যাঁ আপনি হয়তো বুঝে নিতে পারবেন যে এখানে ওই বেড়াই মানে হয়তো কোনো অশিক্ষিত বেড়া লিখছে, অশিক্ষিত বেড়া বুঝে নাই, সে হয়তো প্রথম প্রথম বাক্য গঠন শিখছে, এইভাবে লিখা ফেলাইছে। আপনি যদি এই বাক্যটা একটা চিঠিতে লেখা দেখেন, তখন তো আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝে নিবেন যে হয়তো একটা রিক্সাওয়ালায় এই সেন্টেন্সটা লিখছে, এই বাক্যগুলা লিখছে, এই প্যারাগ্রাফটা লিখছে, এই যে কারণে ওর শিক্ষা দীক্ষার অভাবের কারণে সে ঠিকভাবে লিখতে পারে নাই। আপনি আপনার জ্ঞান বুদ্ধি খাটায় বুঝে নিবেন এটার কথা, নাকি এটার মিনিংটা আপনি বুঝে নিবেন নাকি? জি ভাই। কিন্তু এই যে লিখছে যে বেটা, সেই বেটা তো ডেফিনেটলি অশিক্ষিত মূর্খ ছিল নাকি? খালি মূর্খ না ভাইয়া, গন্ড মূর্খ। মানে সে এই বাক্যের ব্যবহার ভালো করে বুঝতো না, সে জায়গায় বে জায়গায় ভুল করছে। তারপর সে লিখছে, আবার কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম। আরে তিনি রিক্সা নিলে তুই কেমনে রিক্সায় উঠে বসতি? এটা কেমন কথা?
এরপরে আবার লিখছে, এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন। একের পুরা মাইরা দিছে, পুরা মানে কে কোন দিক দিয়ে কে কি কইতাছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যদিও আমরা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে বুঝে নিতেছি যে এটা ওই বেটাই নিজের কথাই কইতাছে, পুরা বাক্যটাতে পুরা প্যারাগ্রাফে বেটা নিজের কথাই কইতাছে, এটা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে আমরা বুঝতেছি। কিন্তু এই লেখা পড়া তো বোঝার উপায় নাই যে এখানে কি কে কি করতেছে, বোঝার উপায় আছে ভাই? না ভাই না, একদম বোঝা যাচ্ছে না। এইটা যে কোনো এই ভাষাতেই আমি সমস্ত বলি না ধুনকুন কেন, যদি মিনিং নষ্ট হয়ে যায়, বাক্যের ঘটনা যদি মিনিংই নষ্ট হয়ে যায়, তাহলে তো সেটার কোনো মানে থাকে না। এইটা সঠিকভাবে লিখতে হইলে এইভাবে লিখতে হইতো, আমি শুক্রবার সকালে বাজারে গেলাম, এরপর আমি রুই মাছ কিনলাম, আমি শাকসবজির বাগানের দিকে এগুলাম, এরপর আমি শাকসবজি কিনলাম না, শাকসবজি পছন্দ করি না, হাঁটতে লাগলাম, বাসা পর্যন্ত রিক্সা নিলাম, রিক্সা উঠে বসলাম, এরপর আমি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। অথবা এভাবে লিখতে হবে, তিনি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলেন, অনেকক্ষণ ঘুরে তিনি একটি রুই মাছ কিনলেন, তিনি শাকসবজির দোকানের দিকে এগোলেন, এরপর তিনি শাকসবজি কিনলেন না, তিনি শাকসবজি পছন্দ করেন না, তিনি হাঁটতে লাগলেন, দূরে গিয়ে তিনি রিক্সা নিলেন, রিক্সায় উঠলেন, বাসায় পৌঁছালেন, তার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন। এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে লিখতে হবে। এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে না লিখে যদি দুইটা মিক্স করে লিখি আমি, তাহলে তো ভাই ভাষার কোনো বোধগম্যতা থাকে না। আহ, এখন যদি আমি একটা মানে তাফসির করি, এটারে মনে করেন এটা আমি তাফসির করলাম, ভাই এখানে না প্রচুর অলংকার ব্যবহার করে আমার এই অশিক্ষিত সুনাহাগা মূর্খ নবী বুঝাইছে যে আসলে সেই করছিল সব কাজ। এটা যদি আমি এক্সট্রা ব্যাখ্যা দিই, তাহলে তো সেই এক্সট্রা ব্যাখ্যার কারণে আমি বুঝতে পারলাম, এই লেখার ইসের থেকে তো বোঝা যাচ্ছে না, তাই না? জি। আচ্ছা, এবার বলেন, ওই যে ওই আপনাকে মুমিনরা কি উত্তর দিছে বলেন। মানে তারা আমাকে এইভাবে বুঝাইলো যে আসলে এগুলা মানে বুঝতে গেলে তোমাকে আরবি ভাষা পড়ে বুঝতে হবে। মানে বাংলায় শব্দগত কিছু যারা অনুবাদ করছে তারা ওইরকম ভাবে অনুবাদ করতে পারেনি, এই জন্য একটু এই গন্ডগোলটা হয়েছে। কিন্তু এটা মানে তো এখন ইংরেজি অনুবাদেও একই রকম আছে, আমি জার্মান অনুবাদও দেখছি, ইংরেজি অনুবাদও দেখছি, এমনকি আরবিও তো আমরা তো কিছু কিছু শব্দ তো আমরা বুঝি ভাই, আমরা তো একেবারে আরবি যে কিছুই বুঝি না তা তো না ভাই। এবং এই আয়াতগুলা যদি আমি চ্যাট জিপিটি কে দেই যে তুমি এটা একটু অ্যানালাইসিস করে আমারে বলো যে এখানে ভুল আছে নাকি, সেও তো আমারে বলতেছে হয় এখানে তো একটু মিস্টেক আছে, এখানে তো আমি তুমিতে গন্ডগোল পাইকা যাচ্ছে। জি ভাই, আমিও মানে ধরতে পারতেছি না কোরআনের মানে কার বাণী, আল্লাহর বাণী না নবীর বাণী। আচ্ছা আসিফ ভাই, আমি হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছি, আপনি তো ইসলাম ধর্মের কঠোর সমালোচনা করেন বা মানে সত্য জিনিসগুলো তুলে ধরেন। আচ্ছা, জার্মান যে দেশে আপনি আছেন সেখানে কি কোনো মোল্লা মুন্সি থাকে না ওই দেশে? হ্যাঁ, হ্যাঁ, থাকে তো। এখানে রাস্তায় রাস্তায় বাইরে তারা ইসলামের দাওয়াত দেয়। ভাই ভাই ভাই, কেয়ামত আইতাছে ভাই, কেয়ামত আইতাছে ভাই, আল্লাহর রাস্তায় মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন ভাই, হাতে পায়ে ধরে। হ্যাঁ ভাই ভাই ভাই, প্লিজ ভাই আমার এই কোরআনটা একটু লয়ে যান ভাই, এটা একটু পড়েন, এগুলো বলে। তারা কি হ্যাঁ, কেউ তারা কি কেউ আপনাকে চেনে না ওই দেশের মোল্লা মুন্সিরা? এখানে কিছু কিছু শহরের লোকজন আমাকে চেনে, যে সমস্ত শহরে বাঙালি বেশি থাকে তারা আমাকে ভালোভাবে চেনে। মসজিদে, এখানের একটা মসজিদে আমার নামে লিফলেট বিলি করছিল কয়েকবার, যে আমি কই থাকি এটা খুঁজে তারা যেন বাইর করতে পারে। হ্যাঁ, কিন্তু ওরা এখানে সুবিধা করতে পারবে না, কারণ এখানে আমার সরকারি নিরাপত্তা আছে। ও, মানে আমি ভাবছি যে বাংলাদেশের মতো হয়তো মানে গেল কোপায় দিয়ে চলে আসলো, কোনো বিচার না, আচার এত নাই। সোজা না, এত সোজা না, এখানে আমাকে নিরাপত্তা দেওয়া হয়। ঠিক আছে ভাই, আর যদি কিছু বলার না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা ভাইয়া, আরেকটা শেষ কথা বলে যে, আচ্ছা এই যে সুনাহাগা সাজ্জাতুল মাওলা শান্ত, ও তো আপনাকে চ্যালেঞ্জ জানাইছে ভাইয়া, ওর একটা লাইভে আমি শুনলাম। মানে চ্যালেঞ্জ জানাইছে আপনি মানে সে তো ওয়েট 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 ভাই, সে তো দাবি করছিল, সে তো চ্যালেঞ্জ জানাইছিল যে 5 মিনিট সে কথা বলবে না 10 মিনিট সে কথা বলবে, তারপরে আহ সে একা থাকবে এবং বিপক্ষে 10 জন নাস্তিক থাকবে। আচ্ছা, আমি আপনাকে ভিডিওটা দেখাই, ভিডিওটা আমাদের কাছে আছে, বের করে দেখাই। সে বলছিল যে, তারপর আমি তাকে বললাম যে আমি তখন ইয়া দিলাম যে আচ্ছা ঠিক আছে, তাকে 10 মিনিট সময় দেওয়া হবে, আহ অসুবিধা নেই, 10 মিনিট সময় আমরা দিতেই পারি।
ও বলে ধরেন আমি একেবারে আল্লাহর রসিদ প্রমাণ করেই ছাড়বে। আচ্ছা ওই ভিডিওটা কই আছে একটু খুঁজতে হবে। এই মানে এটা তো একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা। এটার ভিডিও আমি আসলে কোথায় যে রাখছি। ও আপনার নামে একটা আর অপবাদ ছড়াইছে আসিফ ভাই, আজকেও লাইভে দেখলাম ওর একটা লাইভে, মানে আপনি আপনার ওই ছবিগুলো যে কই পাইছে, আপনি মদ মানে ড্রিঙ্ক করতেছেন, মানে এইরকম ছবি নিয়েও মানে লাইভ শুরু করছে আজকের লাইভটা। এটা তো আমার কোনো প্রবলেম নেই। মানুষ ইউরোপ আমেরিকাতে মানুষ যারা হচ্ছে ড্রিঙ্ক করা, সোশ্যাল ড্রিঙ্ক করা, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এটার ভিতরে এইরকম অশিক্ষিত বস্তির পোলাপান, বস্তির যে পোলাপান এগুলা নিয়ে কাউমাও করে। আচ্ছা আমি একটু দেখি যে এই সেই ভিডিওটা কই, প্লেলিস্ট চুনাহাগা মুমিন কই গেল? এই জন্য এই সমস্ত চুনাহাগাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করতে আসলে চাই না, কারণ হুদাই সময় নষ্ট এগুলোকে নিয়ে। কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গ তুলেই ফেলছেন, সেহেতু একটু বলতে হচ্ছে, দাঁড়ান বের করতে হচ্ছে। আচ্ছা আসিফ ভাই, ওই ওই বেটা যে বলে নাস্তিকেরা মা ছেলে, মানে ইসলামের ইতিহাস এরকম কোন ইতিহাস নেই যে মা ছেলে না হলেও ভাই বোনের তো এরকম ইতিহাস পাওয়া যায়, তাই না? মা ছেলের ইতিহাসও পাওয়া যায়, সবই পাওয়া যায়, সবই আছে। আমি একটু শেয়ার দেই এই ভিডিওটা। আচ্ছা ভিডিওর সাইজ এত ছোট কেন? আচ্ছা আমি ভিডিওটা অন করতেছি, দেখেন আপনি। এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা তার মানে আমরা দেখলাম যে সে নাস্তিকদের মধ্যে থেকে 10 জন থাকবে এবং সে 10 মিনিট সময় নিবে, 10 মিনিটের ভিতরে 10 জন নাস্তিককে সে একদম হারায় টারায় ছারখার করে দিবে। তো আমি এই চ্যালেঞ্জটা একসেপ্ট করলাম। এই যে দেখেন এখানে লেখা চ্যালেঞ্জ একসেপ্টেড, এখন আর পালাবার পথ নাই। এই চুনাহাগা মুমিন আসতে পারে আমার লাইভে। আপনার লাইভে তো আসবে না, কারণ আপনি নাকি মিউট করে রাখেন, এই জন্য আপনার লাইভে আসবে। আমি যদি মিউট করি 10 মিনিটের মধ্যে, তাহলে তো সে জিতেই গেল, অলরেডি জিতেই তো গেছে, তাই না? মনে করেন সে 10 মিনিট সে তো সময় পাবে কথা বলার জন্য, 10 মিনিটের ভিতরে সে নাস্তিকদের হারাবে 10 জনকে, তাই না? এটা তো তার চ্যালেঞ্জ। মিম ভাই বলেন, এটা তো তার চ্যালেঞ্জ নাকি? এটাই তো
ওয়েল এরকম তাইলে কি সে তাকে যদি আমি 10 মিনিটের মধ্যে যদি তাকে আমি থামায় দিই, তাহলে তো সে জিতেই গেল। তাহলে তো সে সাথে সাথে বাইরে হয়ে গিয়ে তার লাইভে গিয়ে বলবে আমি জিতে আসছি, এই যে আমার কথা বলতে দেয়নি, 10 মিনিট শেষ হওয়ার আগে আমার থামায় দিছে, আমি জিতে গেছি। তাহলে তো সে জিত, তাহলে তো সে তার জিত একদম সহজ জিত। তাহলে তো আর 10 মিনিট কথা তার বলতে হইলো না, জিত মানে ইসের আগেই সে জিতে গেছে, তাই না? জি। মানে চ্যালেঞ্জটা তো এইটাই যে সে 10 মিনিট কথা বলবে, 10 মিনিটের মধ্যে সে হারায় দিবে সবাইরে, নাস্তিকদের সবাই হারায় দিবে, তাই না? তাহলে 10 মিনিট তাকে, আপনাদের কোনো কথা বলার সুযোগ পাবেন না আপনারা, মানে ও 10 ওই যে মিনিটে 10 হারাই মিনিট দিবে পরে আমরা, আপনাদের। 10 মিনিট পরে আমরা বলবো, সে 10 মিনিট বলবে, তারপর 10 মিনিট পরে আমরা বলবো। আমি তা এইটাতে রাজি হয়েছি। তো আমাদের লাইভে আমি একাই থাকবো, আর কারোর দরকার নেই। সে যদি আচ্ছা ঠিক আছে, 10 মিনিটে যদি তার জন্য না পোষায়, সে 10 মিনিট পাবে, এবং সে যদি চায় মোজাম্মেল, তার যে গুরু মোজাম্মেলকে নিয়ে আসতে পারে, মোজাম্মেল পাবে 30 মিনিট। হ্যাঁ, মানে চিটাগাং এর যে মোজাম্মেল, তার যে টিচার, এই মোজাম্মেল পাবে 30 মিনিট, সে পাবে 10 মিনিট। এই 40 মিনিট আমি মুখে গিট্টু মাইরা বয়া থাকুম। ভাই আপনি কি আমার কথা শুনতে পাইছেন? যে আমি এই 40 মিনিট মুখে গিট্টু মাইরা বয়া থাকুম, তালা দিয়া বয়া থাকুম। বোঝা গেছে ভাই? জি ভাই। আমার লাইভ তাদের থেকে বহু গুণ বেশি মানুষ দেখে, এবং এই লাইভ পরবর্তীতে বহু মানুষ, হাজার হাজার মানুষ দেখে। তাদের লাইভে চুনা হাগা মানে কাকেও পায়খানা করতে যায় না। আমার লাইভে তারা দুইজন আসবে, সে পাবে 10 মিনিট, 10 মিনিটে হারায় দিবে। মোজাম্মেল পাবে 30 মিনিট। মোজাম্মেলকে যদি না আনতে চায়, তাহলে সে অন্য মুশফিক মিনারকে আনতে পারে, মুশফিক মিনারও 30 মিনিট পাবে। এই দুইজন মিল্লা 40 মিনিট পাবে, এবং 40 মিনিটে তারা আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। 40 মিনিট পরে আমি কথা বলা শুরু করব। তারপরে আমি আমার যতক্ষণ লাগে তাদের ওই 10 মিনিট আর 30 মিনিটকে ভাঙতে, ওগুলা তো আমার আসলে দরকার নাই। ওই মানে এই চুনাহাগারা যা বলবে সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমারও দরকার নেই। সবচাইতে নাস্তিকরে আমি নিয়ে আসবো, যে মনে করেন 1 সপ্তাহ আগে নাস্তিক হয়েছে, তারে আমি নিয়ে আসবো, তারে দিয়ে আমি তাদের কথাগুলারে আমি করব, মানে জবাব দিব। সে জবাব দিবে, আমিও জবাব দিব না, আমারও দরকার নাই। আমি মনে করি না বাংলাদেশে যারা নাস্তিক আছে তাদের আমার এখানে দরকার আছে। এই টাইপের চুনাহাগা মোজাম্মেল আর এই যে মানে শান্তর মতো চুনাহাগাদের, আমি মোজাম্মেলকে চুনাহাগা বলতেছি, কারণ হচ্ছে মোজাম্মেল এই যেই শিক্ষকের থেকে এই রকমের চুনাহাগা বেরোতে পারে, হে ডেফিনেটলি চুনাহাগা প্রো। এই মোজাম্মেলের আমি এই জন্য চুনাহাগা বলতেছি। এখানে আমার একটা পয়েন্ট আছে আসিফ ভাই। আচ্ছা, আপনি যে এই ট্যাগটা দেন চুনাহাগা, শান্ত আবার এইভাবে বলছে যে আসিফ যে সবাইকে চুনাহাগা করে বলে ডাকে, ও কি সবার আগে মানে সে কথাটা বললাম না, ও কি টেস্ট করে দেখছে যে কোনটা কষা হাগা কোনটা চুনাহাগা? এরকম কথা বলে। কষা তো টেস্ট করে দেওয়ার দরকার নেই ভাই, তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। এবং এটা কেন বলা হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমি তার যে শিক্ষক মোজাম্মেলকেও চুনাহাগা বললাম এই কারণে যে এই রকমের বলদ সে, তার মানে স্টুডেন্ট এই মাত্রার বলদ হইতে পারে, এটার বলদামের কোনো সীমা পরিসীমা নাই ভাই। এত মানে এক্সট্রিম লেভেলের বলদা এটা, মানে অন্য মুমিনরা আমি এত বলদ দেখি নাই আসলে। মানে মুমিনদের ভিতরে অনেকে আছে, অনেক মানুষ আছে ভালো কথাবার্তা বলতে পারে, কিন্তু এটা একেবারে চুনাহাগা এক্সট্রিম প্রো ম্যাক্স। ঠিক আছে, আমি মোজাম্মেলরেও বলছি এই জন্য মোজাম্মেল আপনিও আসেন, আপনারও আমি লাইভে মোজাম্মেল এবং এই শান্ত দুইটারে কানে ধরে যদি ওঠবস করে না পারি, আপনার দুইটারে একসাথে, একজনের কান আরেকজনে ধরবো, এর কান আপনি ধরবেন, এর কান আপনি ধরবেন, এইভাবে আমি এই দুইটারে মানে ওই 40 মিনিট পরে আমি এই দুইটারে এমন অপমান করমু, গালিদ দিয়া না, তারা যে চুনাহাগা সেটা আমি প্রমাণ যদি করতে না পারি, আমি প্রমাণ করব না, জান হপায় যে নাস্তিক হয়েছে তারে দিয়ে আমি প্রমাণ করাবো। এবং এই দুইজনের একজনের কান ধরবে এই মোজাম্মেলের কান ধরবে এই শান্তর কান ধরবে মোজাম্মেল। হ্যাঁ, এরপরে দুইজনে উঠবস করবে, এরপরে আমি এখান থেকে বাইর করবো এদেরকে লাইভ থেকে। ঠিক আছে, এদেরকে শুরুতে 10 মিনিট প্লাস 30 মিনিট সময় দেওয়া হবে তাদের বক্তব্য দেওয়ার জন্য। এইটা হচ্ছে আমি তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। কিন্তু এরা তো বলছে যে, এরা পরের দিন লাইভে এসে বলতেছে যে না আমি তো এটা বলি নাই, আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি বলি নাই আমি আর 10 মিনিটের ভিতরে আমি 10 জন নাস্তিককে জবাব দিতে মানে হারায় দিব, এটা আমি বলি নাই। কিন্তু এই কথাটা তো আপনি শুনলেন, তাই না? 10 মিনিট সময় লাগবে, তার বিপক্ষে 10 জন নাস্তিককে সে জবাব দিবে, তাই না ভাই?
জি ভাই, তাহলে এত তার পরিষ্কার শোনা যায়। প্ল্যাটফর্ম কেন লাগবে এখানে? তার প্ল্যাটফর্ম কেন লাগবে? তার তো ওই 10 মিনিট বলতে পারলেই তো হইল। তাহলে 10 মিনিটের মানে ইয়াটা তো আমি একসেপ্ট করছি। এখন কার প্ল্যাটফর্মে সেটা তো দরকার, সেটার তো আর কোনো প্রয়োজন নাই। আমার প্ল্যাটফর্মে আমি যদি তাকে 10 মিনিট সময় না দেই তাহলে সে অটো জিতা গেছে, তাই না? জি তাহলে আর কি, তাহলে আর সমস্যাটা কোথায়? আমি এই যে মোজাম্মেলরেও বললাম, এই সুনাহাগা শান্তরে বললাম, এবং মোজাম্মেলরে আমি সুনাহাগা বললাম এই কারণে যে দেখেন ছাত্রের জন্য শিক্ষক মানে সুনাহাগা গাইল খায়। এখন কি একটা অবস্থা, যে কি পয়দা করছিস তুই মোজাম্মেল, তো তুই তোর ছাত্রের জন্য আজকে সুনাহাগা গাইল খাইলি। তোর মানে এরে আমি মানে ইয়া করতাম, এরে আমি সম্মান করে কথা বলছিলাম, কিন্তু এইবারে এমনই ছাত্র পয়দা করছে, এমনই বলদার পয়দা করছে, এইটার জন্য সুনাহাগা গালি খাইতেছে বেচারা। আমি তার জন্য আমার খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই ভাই। হ্যাঁ, এই সুনাহাগা মোজাম্মেলরা আমি কানে ধরে অভ্যাস করামু, শান্তরা আমি কানে ধরে অভ্যাস করামু। তাদের 10 মিনিট প্লাস 30 মিনিট সময় দেওয়া হবে। তারা যত যা ইচ্ছা ওই 10 মিনিটের ভিতরে বলবে, আমি মুখে আঠা দিয়া বয়ে থাকুম, কিচ্ছু কমু নাই। 40 মিনিট, প্রথম 40 মিনিট, প্রথম 10 মিনিট পাবে সে, পরের 30 মিনিট পাবে মোজাম্মেল। এই দুইটার জন্য আমি 40 মিনিট ছেড়ে দিব। এইবার বলেন আমি কি আমার মানে মানে ইয়াটা চ্যালেঞ্জে একসেপ্ট করছি, এটা কি ফেয়ার কিনা বলেন? জি জি, আপনি এবং তো আমি ওপেন। এটাও বলে দিলাম যদি আমি 40 মিনিটের ভিতরে তাদের থামাই, তাদের মিউট করি বা তাদের থামাই দিই, তাহলে আমি হেরে গেছি। আমি তখন সবাই আমার দর্শকরা ধরে নিবে যে আমি হেরে গেছি তখন, তাই না? জি তাহলে তো হইলো, তাহলে সমস্যা আর কোথায় সমস্যা? ফেয়ার একটা ইয়া দিছি, আমি ফেয়ার একটা গ্রাউন্ড দিছি। এটা যদি মানে মানতে না যায় তাহলে তো কিছু করার নেই। যাই হোক, মিম আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। হ্যাঁ, জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন।